আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাজারে অনেক বড় একটা উত্থান আমরা দেখলাম এবং স্পেশালি অনেক বেশি ভলিউম হয়েছে, যেটা আমাদের জন্য অনেক বেশি পজিটিভ। তাই আজকের ভিডিওটা করতে আমার খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। প্রথমেই একটা নতুন যে মেসেজ দিয়ে আপনাদের কাছে শুরু করতে চাই, যে অনেকেই কমেন্টে নিয়মিত বলে যাচ্ছেন যে একটা গ্রুপ করেন, পেইড গ্রুপ, যাতে আপনার কাছ থেকে আমরা জানতে পারি, শিখতে পারি। সে জন্যই এবং সেই উদ্দেশ্যেই নতুন একটা গ্রুপ আমি খুলতে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। চাইলে আপনারা আমাকে এখানে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে, এবং দয়া করে কল দেওয়ার দরকার নাই, জাস্ট মেসেজ দিন, মেসেজেই কথা বলবো, তাইলেই হয়ে যাবে। কারণ আপনারা বুঝতে পারছেন আমি নিজেও আমার লাইফ নিয়ে অনেক বিজি আছি, অনেক কাজ আমি করি, প্লাস ট্রেড আওয়ারে অনেকে হয়তো খুব বেশি মেসেজ দেন, এতে ট্রেডিং করতে অসুবিধা হতে পারে। তাই মেসেজ দেন, কল দেওয়ার দরকার নেই, কলে কথা বলতে টাইম যাবে। আর আরেকটা জিনিস, হয়তো কেউ বলতে পারেন ভাই গ্রুপ খুলতেছেন, আমাদের কি পাবলিকদের কি ভুলে যাবেন? না, এরকম কিছু না ভাই। পাবলিক সবাইকেই আমি নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। আমার টার্গেটই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর উপকার করা, তাদেরকে শেখানো, যেহেতু স্টক মার্কেট নিয়ে আমাদের জ্ঞান খুবই কম। আপনার অসুস্থ হইলে আপনি একজন ডাক্তারের কাছে যান, চিকিৎসা নেন। আপনার একটা মামলা নিয়ে কোনো সমস্যা হলে আপনি উকিলের কাছে যান। কিভাবে আপনি বাসা বানান, তাহলে আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যান। এগুলো নিয়ে আপনি আইডিয়া নেন, জানেন, শুনেন, বুঝেন। কিন্তু স্টক মার্কেটে যেখানে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমাদের জীবনের সব সঞ্চয় দিই, সেখানে আমরা কারো কাছে যাই না, কারো কাছে জ্ঞান নেই না। তো এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ভুল। তাই আমি চেষ্টা করি, আমি পার্সোনালি মনে করি যে স্টক মার্কেটে যেসব সাধারণ বিনিয়োগকারী আছেন, বিশেষ করে যারা কিচ্ছুই জানেন না বা নতুন, তাদেরকে জানানোর জন্য, তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ এই মার্কেটটা আসলে হ্যান্ডেল করেই, মানে সত্য কথা বলা উচিত, হ্যান্ডেল করেই খারাপ এবং কি বলবো, দুর্নীতিবাজ বা গ্যামলাররা, তাদের হাতে মার্কেটটা, আমাদের কারো হাতেই না। তারা যেদিকে মার্কেট চায় ওইদিকে যায়। তো এই মার্কেটে নিয়ে আসলে জানা খুব জরুরি। যাই হোক, এগুলো আপনারা এমনিই বুঝবেন, সবাই এখানে বোঝার অবস্থায় আছেন। সো আজকে আমি প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করি। দেখুন, মার্কেট আজকে 66 পয়েন্ট প্লাস হয়েছে, খুবই পজিটিভ আমাদের জন্য। এবং ট্রেড ভলিউম টার্ন ওভার হয়েছে 1100 কোটি 77 লক্ষ। এটা খুবই ভালো। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 1177 কোটি ট্রেড, সরি আমি একটু ভুল করছি, 1177 কোটি টার্ন ওভার হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো। আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, দেখেন সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা আমি বলি, যে ভলিউম যেন বাড়ে। দেখেন ভলিউমটা যেন বৃদ্ধি পায়, দেন ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাইছে, এইটা আমাদের জন্য খুব জরুরি। এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যেটা মনে করি, আমার ধারণা যে বড় বড় পার্টি গ্যামলাররা তারা ইচ্ছা মতো মার্কেট তো বাড়াইছে, হিউজ একটা উত্থান দিছে। উত্থান দেওয়ার পর তারা যেটা করছে যে এনাফ লাভ তারা করে ফেলছে, অনেক লাভ তারা করছে। এখন তারা বুঝছে যে পাবলিক সবাই ঢুকে গেছে মার্কেটে, পাবলিক তার একেবারে মাটির নিচ থেকে টাকা তুলে এনে মার্কেটে ঢুকাচ্ছে। এতে আবার মার্কেটের সমস্যা, মার্কেট টানা উপরে তোলা যায় না, এবং টানা তুললে ওরা লাভ করবে না। মার্কেট ত্যাগই ওদের হাতে, আপনি জিনিসটা বুঝেন, ওরা লাভ করতে পারবে না। আমরা করি কি, ওদের লাভের মাঝখানে আমরা কিছু লাভ নেওয়ার চেষ্টা করি। তো ওরা বুঝছে মার্কেট এখন আটকাতে হবে, যে কারণে কি করছে, এখান থেকে ওরা টাকা, পরের দিন থেকে টাকা ইনভেস্ট কমাই দিছে, যা লাভ করছিল লাভ উঠে নিয়ে নিছে। জিনিসটা ভালো করে খেয়াল করেন। এখানে মার্কেট যখন ঠিক উপরে উঠছে, পরের দিনে কিন্তু লাল ক্যান্ডেল, বড় লাল ক্যান্ডেল, কেন? ওই দিন তারা সেল দিছে, সেল দিয়ে লাভ নিয়ে নিছে। এরপর টানা কদিন সেল দিছে, পাবলিকও সেল দিছে, লাভ নিয়ে নিছে। নেওয়ার পর এখানে হালকা একটু প্লাস মাইনাস খেলছে, খেলার পর আমার যা মনে হয় টাকাটা আবার এখন ইনসার্ট করা শুরু করছে, এবং দুইটা বড় ক্যান্ডেল দিছে, ভালোই। এবং হয়তো নেক্সট দিনও বড় ক্যান্ডেল আসতে পারে, যদি বড় আসে তাহলে এটা মনে করবেন প্লাস পয়েন্ট। আমি মনে করি কমপক্ষে টানা 4-5 দিন যদি বড় বড় ইনভেস্ট না হয়, এরকম 1100 কোটি টানা 4-5 দিন, আরো 2-3 দিন না হয়, তাহলে মার্কেটে আমি খুব বেশি আশা করবো না। পজিটিভ, ঠিক আছে পজিটিভ, কিন্তু খুব বেশি আশা করবো না। কারণ আমি সবসময় বলি, আমরা সাধারণ বিনিয়োগকারী, আমাদেরকে সতর্ক থাকা জরুরি। খুব বেশি ভাই মার্কেট নিয়ে কখনোই আশা করবেন না, এই জিনিসটাই আমরা ভুল। আমরা খুব বেশি আশা করেই মনে করেন এটা বাড়া, ওইটা আরো কিনি, যেটা ডাবল হবে। বুঝছেন, ডাবল হওয়া স্টকটাই আমরা কিনি পাবলিক এই কারণে যে এটা ডাবল হবে। তো খুব বেশি আশা করার কিছু নেই। দেখেন আমি যে প্যাটার্নটা আঁকছিলাম, এইখানে এতটুকু পর্যন্ত প্যাটার্নটা মানছিল, মানার পর এইখানে ঘোরার একটা চান্স আমি বলছিলাম, আর হচ্ছে এইখানে, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে ঘোরার চান্স দেখাচ্ছে, এইটা ভালো। আমি মনে করি যে প্যাটার্নটা ভাঙ্গাই বেটার হয়েছে, কারণ পার্সোনালি মার্কেট ভালো হওয়া জরুরি। আমি তো প্রথমেই বলছি, প্যাটার্ন যে আমার ফলো করবে এরকম কিছু না। আপনাদেরকে প্যানিক দেওয়া আমার কাজ নেই, জিনিসটা বুঝেন। অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি তো কি বললেন বুঝলাম না, এখন তো প্যাটার্ন মানে নেই। না না, প্যানিক দেওয়া আমার কাজ না, সতর্ক থাকা আমার কাজ। এই যে মার্কেট ডাউন, এটার মিনিং আমি বুঝেছি ভাই, না বুঝে কিছু কিনেন না। দেখেন মার্কেট যদি এই আকাশে থাকে, তখনও কেনার মতো স্টক আপনি পাবেন, মাটিতে থাকলেও কেনার মতো স্টক আপনি পাবেন। যেটা কেনার মতো ওইটা কিনেন। এই যে আপ হয়েছে, এখানে অনেক স্টকই বেড়ে ডাবল হয়েছে, ওইগুলো কিনেন না। কিন্তু এই ডাউন অথবা এখানে এসে অনেক স্টকই কম আছে, ওইগুলো কিনবেন, ওইগুলো বুঝে শুনে সেফ কিনবেন।
বুঝছেন? এটা হচ্ছে আপনাদের বোঝানোর জিনিস। আচ্ছা যাই হোক, এরপর আমি বলি দেখেন আজকে এগুলো তো দেখছেন, এই দেখেন ইন্স্যুরেন্স আজকে সব পজিটিভ। এই ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমি কয়েকদিন থেকে কথা বলছি, ভালো করে খেলা দেখলে দেখবেন। এই দেখেন আমি 5 দিন আগে বলছি ইন্স্যুরেন্স বাড়তেছে খেয়াল রাখেন, তো ওই দিন একটা ইন্স্যুরেন্স পজিটিভ দিয়েছিল, ওই দিনে বলছি ইন্স্যুরেন্স বাড়তেছে খেয়াল রাখেন, সময় আসছে সুইচ করে অন্য সেক্টরে যাওয়ার। এবং রূপালী ইন্স্যুরেন্স আপনাদেরকে আমি বলে দিছি, এই জিনিসটা আপনাদের বলে দিছি। এবং এরপরই ওই দিন আমি ভিডিও বানিয়ে মেবি সঙ্গে সঙ্গে একটু পর মনে হয় ভিডিও বানিয়ে আমি একটা আপলোড দিছি যে এই খেলা চলতেছে ইন্স্যুরেন্সে। দেখেন এখন আমি এখানে তখন 22 টাকা আর2 নিচে ছিল, কিন্তু ভিডিও দিয়ে লেই রয়েছে তখন 22 টাকা 60 পয়সা, 60 পয়সা আপনাদেরকে আমি বলছি। তাহলে তাকায় দেখেন এখন কি এর চেয়ে কমছে, এখন 23 টাকা 70 পয়সা, 1 টাকা কিন্তু গেইন দিয়ে দিছে। এবং ইনশাল্লাহ আরও বাড়বে, ইন্স্যুরেন্স পুরো সেক্টরই হালকা হালকা করে বাড়বে। আপনার কাছে যে ইন্স্যুরেন্সই আছে, আমার এটা নিতে হবে এরকম কিছু না, আপনার কাছে যেটাই আছে ওইটাই হোল্ড করেন, ওইটাও বাড়বে। ইন্স্যুরেন্স সবগুলাই বাড়বে, হইতে পারে কোনোটা বেশি বাড়বে, কোনোটা কম বাড়বে। আমার কাছে আমার অ্যানালাইসিস দিয়ে আমার কাছে মনে হয় রূপালী ইন্স্যুরেন্স একটু ভালো পজিশনে আছে, তাই আমি এটা কিনছি আর আমি এটা আপনাদেরকে সাজেস্ট করছি। কিন্তু এর মানে না আপনি এটা কিনবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইটা দেখে কিনেন, আপনি যেটা মনে করেন কিনেন। কিন্তু আমি বলবো প্লিজ একটা ইন্স্যুরেন্স অন্তত পোর্টফোলিওতে রাখেন, কারণ ইন্স্যুরেন্স সেক্টর একটা বড় গেইন দিবে, এটা আশা করা যায়, এটা সবাই আশা করছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা এই রূপালী কিন্তু বাড়ছিল আর2, আমার মনে 24 ক্রস করে গেছিল, কিন্তু এরপর সেল প্রেশার চলে আসছে। দেখেন এখানে একটা বড় গেইন দিছে, ভালো করে এখানে একটা হালকা গেইন দিয়ে বড় গেইন দিছে, এরপর মাইনাস দিয়েছে। আপনারা অনেকে মানে গালাগালি করছেন বা কান্নাকাটি করছেন, এরপর হালকা বাড়ছে, এখন কিন্তু আবার বাড়ছে। এরকমই চলবে, কালকে যে বাড়বে এরকম কোনো কথা না, কালকে নেগেটিভও যেতে পারে। মার্কেটটা এইভাবেই একটা সেক্টর বাড়ে একটু একটু করে, একটানে বাড়ে না, বা স্টকগুলো এইভাবে বাড়ে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। সো কালকে হয়তো নেগেটিভ আসতে পারে। এখন এই যে জিনিসগুলো আপনাদের মনে করেন আমি কিনছি ট্রেড আবার যখনই বুঝছি আমি কিন্তু কিনছি, এখানে কিনছি এখানে কিনছি, যখন আমি বুঝি তখন কিনি। এরকম বিভিন্ন স্টক ট্রেড আবার যখন বাড়ার চান্স আছে আমি দেখে কিনি। এর জন্যই আপনাদেরকে ট্রেড আবার ডিসিশন নিতে হবে। আমার ভিডিও দেখে এখন যদি কালকে আপনি ডিসিশন নেন তাহলে সমস্যা, কারণ কালকে দেখবেন রূপালী হয়তো বাড়তেছে না, ইন্স্যুরেন্স কালকে এত বাড়তেছে না, একটু স্টক স্লো হয়ে গেছে, পরশু স্লো হয়ে গেছে, যে কারণে আপনি ম্যাচিউরড স্টক আপনি কালকে গিয়ে কিনলেন মনে করেন 24 টাকায়, কিন্তু গিয়ে পরের দিন দেখবেন 24 টাকা থেকে 20 পয়সা নেমে গেছে, 40 পয়সা নেমে গেছে, তখন আপনার বিরক্ত লাগবে। এর জন্য বাড়ার আগে কিনবো, আমরা সাধারণ বিনিয়োগকারী আমরা বাড়ার আগে কিনবো, কিনে বসে থাকবো এবং বাড়ার পর সেল দেবো, এটাই আমাদের টার্গেট। আচ্ছা দেখেন ইন্স্যুরেন্স এই ভিডিও দেওয়ার পরও কিছু মানুষ নেগেটিভ বলছে, দেন কালকে ইন্স্যুরেন্স মুক্ত রূপে পড়বে, ট্রেন ধরা লাগবে না, ট্রেন আপনার পিছনে যাবে। দেখেন এই মানুষগুলো সবসময় থাকে, এই যখন আমি এই ট্যাগলাইন দিয়ে ছাড়ছিলাম, যাদের মানে নিজে তো ক্ষতি হইতেছি, মানুষেরও ক্ষতি করার ইচ্ছা এত মানুষকে আমি বলতেছি যাতে কেউ যাতে না কিনে বা এরকম ওনার হচ্ছে এই ইচ্ছা। যাই হোক এগুলো আপনারা অ্যাভয়েড করবেন, খেয়াল রাখবেন যে নিজেরটা নিজে দেখতে, নিজের ভালো বুঝতে, আরেকজনের ক্ষতি করে ভাই লাভ নাই। যার যারই আমরা যার যার রিজিক নিয়ে আসছি, কেউ কারো রিজিক নিতেও পারবেন না, কেউ কারোটা আনতেও পারবেন না। মহান আল্লাহ তাআলা আপনার কপালে যা লিখে রাখছে তাই আপনি পাবেন। পার্থক্য হচ্ছে আপনি সেটা সৎ উপায়ে নেবেন না অসৎ উপায়ে নেবেন। আপনার কপালে যদি লেখা থাকে আপনি সারা জীবনে 10 কোটি টাকা রুজি করবেন, তাইলে আপনি 10 কোটি টাকাই রুজি করবেন, এটা আপনি কারো কাছ থেকে নিয়ে আসতে পারবেন না। পার্থক্য হচ্ছে আপনি এটা সৎ পথে রুজি করবেন না অসৎ পথে, এটাই আপনি করবেন, এবং এটার পরেই আপনি পরকালে ফল পাবেন। যাক এগুলা ধর্মের বিষয় আছে, না বলেন আপনি। দেখেন এই মার্কেট এখন যদি এরকম আর 4-5 দিন বাড়ে তাহলে কিন্তু আমরা এটা নিয়ে একটা প্রত্যাশা করতে পারি। এই হচ্ছে চার্ট নিয়ে মেথডকে বুঝলাম, চার্ট আসলে বেশি না দেখাই বেটার, কারণ চার্ট আমাদের ফ্যাক্টর না, আমার স্টক বাড়লেই চলছে, আমাদের মেইন ফ্যাক্টর এটা। চার্ট একটা মাইনাস মাটিতে চলে, আমার স্টকটা বাড়লেই বেস্ট, আবার চার্ট আকাশে উঠলেও সমস্যা নেই, আমার স্টক যদি না বাড়ে তাহলে চলবে না। সেই হিসেবে দেখেন আজকে ইন্স্যুরেন্স সবই বাড়ছে, রিপাবলিক এটা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল, তারপরে এশিয়ান, পুরো ইন্স্যুরেন্স পুরো ফাটাফাটি ছিল। লাস্টে কিছু কমছে, নিরল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল, না এটা না, আরও কিছু এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সবগুলো ইন্স্যুরেন্স ছিল। আর সাথে কিছু পারফেক্ট প্রোডাক্ট যেটা আমি অনেক দিন থেকে আমি খেয়ালে রাখছি, যেমন ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মাটা বুঝছেন, অনেক দিন থেকে ওরিয়ন ফার্মা একটা গেইন দিবে বলে ঘুরতেছি, ওরিয়ন ফার্মা নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, এবং ওরিয়ন ফার্মা খুবই ভালো গেইন দেওয়ার পথে আছে। এই জায়গায় আমি সেল দিছিলাম, এবং এই জায়গায় আমি আবার কিছু কিনছি এই জায়গায়, এবং মানে আমি ভাবছিলাম, আমার ধারণা ছিল আরো কয়টা দিন এই জায়গায় যাবে, আমার একটু আসলে কেনার ইচ্ছা ছিল, কারণ আমি আপনাদের বলছি আমি আস্তে আস্তে কিনি এবং এটাই বেটার, একদিনে বেশি কেনার দোকানে। কিন্তু আজকে হঠাৎ করে একটা গেইন দিচ্ছে এবং ভালো হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম হয়েছে। যাক বর্তমানে হয়তো আর কেনা যাবে না, বাট ঠিক আছে, এগুলো খেয়ালে রাখবেন। বিকন ফার্মা এগুলোও দেখেন লো পেড আইটেম, বুঝছেন, এগুলো আইটেম আমি একটা কথা বলি, আরেকটা আপনি মানে কমেন্টে অনেকে বলেন ভাই এগুলো ফালতু আইটেম বলতেছেন আপনি, ভালো ফান্ডামেন্টাল বলেন। ভালো ফান্ডামেন্টাল কি বলবো, আপনি কি ছোট বাচ্চা? ভালো ফান্ডামেন্টাল কি স্কয়ার ফার্মা, এডবিসি, গ্রামীণ ফোন, আপনি তো জানেন, কিনেন ওইগুলো। ব্রাক ব্যাংক আছে, ভালো ফান্ডামেন্টাল কি আছে, ডাচ বাংলা আছে, এগুলো ভালো ফান্ডামেন্টাল, কিনেন, কিনে বসে থাকেন, দেখেন দিন শেষে কত বাড়ে, ওইটাতে লাভ করতে হলে ভেরি গুড। আমি তো স্টক সেটাই বলি যেটা আমার কাছে ভালো মনে হয়, এবং
আপনাদের কমেন্ট দেখে। পার্সোনালি কিন্তু আমি খুব একটা স্টক সাজেস্টে যাই না, আমি প্রথমেই বলি যে যেটা ভালো লাগে ওটা কিনেন, আর হচ্ছে আপনারা যে কমেন্টগুলো ওটা বলবেন। সো আপনাদের কমেন্ট স্টকে আমি বলতেছি এখানে মানে আমার আসলে আমাকে গালি দিয়ে লাভ নেই যে ভাই ফান্ডামেন্টাল আপনি বললেন না কেন। আমি কয়জনকে দেখি নিয়মিত কমেন্টে বলতে ভাই ফান্ডামেন্টাল আপনি বলেন না, আপনি দুর্বল স্টক নিয়ে আলোচনা করেন। বাট আমি তো আপনাদের কমেন্টগুলোই শুনতেছি, তাই না? সো প্লাস আপনারা অনেকে জানতে চান এই সবগুলো স্টকই আপনারা জানতে চাইছেন, কমেন্টে দেখেন আমার সব মনে আছে, সবগুলো স্টকই কমেন্টে আপনারা জিজ্ঞেস করেন প্রায় ভাই এটা বলেন ওইটা বলেন। যাই হোক, একজন চার্ট অ্যানালাইসিস্টের কাছে আমরা যারা অ্যানালাইসিস করি আমাদের কাছে আসলে ভালো খারাপ স্টক বলতে নাই। এটা মানে কি বলবো, মানে সব স্টকই আমাদের কাছে ভালো, আবার সবই খারাপ, যে কোনোটাই আমাদের গেইন দিতে পারে, লস করতে পারে। আমাদের টার্গেট যেটা লাভ দিবে সেটাই কিনবো, যেটা লস করাবে সেটা কিনবো না। মানে কথাটা একটু শুনতে কিরকম লাগবে তাও বলি, মনে করেন একজন বাবা মার কাছে যেরকম তার সন্তান ভালো খারাপ বলতে নাই, একটা সন্তান সে যতই ভালো হোক তাকে উনি যেভাবে আদর করবে, খারাপ যে তাকেও সেম আদর করবে, জিনিসটা বুঝছেন? ওইরকম আমাদের কাছে স্টক আসলে ভালো খারাপ বলতে নাই, জেডের স্টকও যদি লাভ দেয় আমরা কিনি, এবং আপনারাও কিনেন, অস্বীকার তো করতে পারবেন না। আবার ফান্ডামেন্টাল স্টক ভালো স্টক আপনি যদি বেশি দামে গিয়ে কিনেন ওইটার জন্য তো ধরা খান, তাই না? আপনি ফান্ডামেন্টাল চলে গেছে এখন দাম বেড়ে অনেক উপরে, ব্রাক চলে গেছে 70 টাকায়, আপনি গিয়েছেন 70 টাকায়, এখন তো আপনি লসে আসছেন, তাই না? 70 টাকাতে এত দামে কিনতেন, ঠিক নেই, এটা না বাড়বে কি বাড়বে না ঠিক নেই, ব্যাপারটা বুঝছেন? ওইরকম। যাক, বিকন ফার্মা দেখেন অনেকে এটা এই কোম্পানির অনেকে গালাগালি, বাট কোম্পানি মোটামুটি মানে ওদের ইপিএস হয়তো কিছু কম বা লো পেড স্টক, কিন্তু বিকন ফার্মা কিন্তু একটা গেইন দিবে, এটা চার্টে বোঝা যায়, এবং এটা বিকন ফার্মা দিয়ে দিচ্ছে। বিকন ফার্মার যদি একটা গেইন দেখেন, বিকন ফার্মা ভলিউম আস্তে আস্তে ভালো ইনক্রিজ হয়েছে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বিকন ফার্মার একটা আইডিয়া দিই, যেহেতু বিকন ফার্মা নিয়ে অনেকে কমেন্ট করছেন আমি দেখছি। সো দেখুন, বিকনের নেক্সট টার্গেট আমি মনে করি যে বিকন এই রেঞ্জে গিয়ে একটা স্টপ হবে, এই রেঞ্জে গিয়ে বিকনের একটা সেল আসবে 160 থেকে 170-এর যে রেঞ্জ, বুঝছেন? তো এখানে যেটা আমি প্রশ্ন বলি যে যাওয়ার পর আপনি দেখবেন কি এটা সেল করার মতো অবস্থায় নাকি, আমার কথা আপনি সেল করে দিবেন না। যদি মনে করেন যে এই জায়গা থেকে সেল প্রেশার আসতেছে, বেচা উচিত, তাহলে বেচবেন, আর নইলে বিকন লম্বা গেইন দিতে পারে, কারণ একটা স্টক যখন খুব দ্রুত নামে, যখন অনেক উপর থেকে নেমে আসছে, তখন এটা উপরের দিকে যাওয়ারও সুযোগটা ওইরকম থাকে, এবং ভলিউম কিন্তু অনেক বাড়ছে আমরা দেখতেছি, এর মানে এখানে অনেক বিনিয়োগকারী আছেন। আচ্ছা, এরপর আপনারা জানতে চাইছেন সেরকম কয়টা স্টক আবার দেখে বলতেছি দাঁড়ান। ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা যদি আমি চেক করি, ওরিয়ন ফার্মা মনে করেন, ওরিয়ন ফার্মা আপাতত আমার ধারণা 38 টাকায় গিয়ে একটা সেল আসতে পারে। 38 টাকায় ওরিয়ন ফার্মা বর্তমানে যে ভাড়াটা দিছে, এটা 38 টাকায় এই জায়গাটায় একটা সেল আসবে, এবং এটা যদি ওভারটেক করে ভালো বাড়তে থাকে তাইলে নেক্সট টার্গেট বিকন ফার্মার আমি মনে করি একটা রেঞ্জ এঁকে দেই, তাইলে বেটার হবে। এই রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে এই যে 45 থেকে 49 টাকা এই রেঞ্জে আসলে বিকন ফার্মা আবার স্লো হবে। সো এটা খেয়াল রাখবেন, এবং মনে রাখবেন, সবাইকে মনে করিয়ে দিই বিকন ফার্মাদের জেড এর ক্যাটাগরি, জেড ক্যাটাগরির প্রোডাক্ট। সো বিকন ফার্মা কেনার জন্য সাবধানে কিনবেন। আচ্ছা, এরপর রূপালী ইন্স্যুরেন্স নিয়ে আমি এর আগেও বলছি, আবারও বলতেছি, রূপালী ইন্স্যুরেন্স আপাতত আমার মনে হয় সে এই জোনে, এই যে 25-26 টাকায় এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং সেটা যদি ভেঙে ক্রস করতে পারে তাহলে রূপালী ইন্স্যুরেন্স আলটিমেটলি আস্তে আস্তে বেড়ে বেড়ে হয়তো মাঝখানে কিছু আটকাইতে পারে, কিন্তু আলটিমেটলি রূপালী ইন্স্যুরেন্সের গন্তব্য হচ্ছে আমি মনে করি 36 থেকে 38 টাকার এই জোন, অথবা ক্রস করে 40 টাকাও যেতে পারে। এই জোনটা রূপালী ইন্স্যুরেন্স ভবিষ্যৎ যাবে আমি মনে করি। মনে করেন এই জোনটা, এই জোনটার উপরে ইন্স্যুরেন্স ভবিষ্যতে যাওয়ার চান্স আছে, 38 টাকা থেকে 40 টাকার এই জোন, এটা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, এরপর আমি যেটা বলি সেটা হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁও নিয়ে আমি কয়েকজন কমেন্ট করতে দেখছি, চলেন, সোনারগাঁও অনেকদিন বলা হয় নাই, টেক্সটাইলের একটা স্টক। আচ্ছা, দেখুন সোনারগাঁও এই জায়গাটা অনেকদিন পর, এই জায়গায় কিছু অ্যাকুমুলেশন হয়েছিল, অনেক ভলিউম আছে, এবং এটা ব্রেক করে উপরে যাওয়ার একটা ইঙ্গিত দিছে, এবং যদি এটা কন্টিনিউ করে, যদি আপনাদের হাতে হোল্ডিং থাকে সোনারগাঁও, তাহলে খেয়াল রাখবেন ফার্স্টে সোনারগাঁও 40 টাকা 45 টাকা আসলে একটা সেল দেওয়ার টার্গেট আসবে, এবং এটা যদি ক্রস করে তাহলে 52 টাকায় যাবে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সোনালী পেপার নিয়েও আমার ভিডিও আছে, সোনালী পেপারও আমি আপনাদেরকে বারবার যে রেঞ্জ বলে দিছি সেই রেঞ্জগুলোই দেখেন, সোনালী পেপার খুব সুন্দর করে এই রেঞ্জটা প্রত্যেকটা রেঞ্জ ক্রস করে গেছে, আপনাদেরকে আমি ভিডিওতে এই ভিডিওগুলো আছে আপনারা দেখতে পারেন, এবং যেহেতু এটা রেঞ্জ ক্রস করে ফেলছে খুব সুন্দরভাবে, সোনালী পেপার একটা বড় ভলিউমে আছে, এটা ভালো গেইন দেওয়ার খুবই চান্স আছে, বাট এগেইন মনে রাখবেন এগুলো লো পেড স্টক, না বুঝে শুনে কিনবেন না, দাম অলরেডি অনেক বাড়ছে, তো লাভ দিয়ে কিনে নিজের লস করবেন না। যারা আগে হোল্ড করছেন স্পেশালি তাদের জন্য বেটার,
আমার মনে হয় সোনালী পেপারের যে অ্যানালিসিস আমি যা করছি, যা ভলিউম, যে ট্রেন্ড, যে গতিবিধি, এতে আমার মনে হয় সোনালী পেপারকে আটকানোর ক্ষমতা এখন খুব কম। সোনালী পেপারকে হয়তো আমরা এই জোনে, এই যে 300 টাকা, 290 থেকে 300 টাকার জোনে খুবই দ্রুত দেখতে যাচ্ছি, এবং 264 আর কিচ্ছু লাগে না, খুব দ্রুত এই জায়গায় চলে যাবে, এবং এরপরে সোনালী পেপার 340-এ চলে যাবে, এটা ধারণা করা আছে, কারণ সোনালী পেপারের অনেক বাড়ছে। যাই হোক, এগুলো। এরপর সেন্ট্রাল ফার্মা অনেকের আছে, সেন্ট্রাল ফার্মা জেড ক্যাটাগরি শেয়ার। তো সেন্ট্রাল ফার্মা নিয়ে একটু খেয়াল রাখবেন যদি নতুন করে কিনেন। সেন্ট্রাল ফার্মা এখন খুবই নিচে আছে, ঠিক আছে, কিন্তু যেহেতু জেডের মুভমেন্ট এখন নাই, তাই না বুঝে কেনাটাই বেটার। যদি সেন্ট্রাল ফার্মা এই জোনটা, এই যে এই অ্যাকোমোডেশন জোনটা ভেঙে 10 টাকা, মনে করেন 11 টাকা পাড়ি দিতে পারে, আমি বলবো 11টা পাড়ি দিতে পারে, তাহলে সেন্ট্রাল ফার্মার নেক্সট গন্তব্য 13 টাকা। 13 টাকা নেক্সট সেন্ট্রাল ফার্মা যাবে, এবং 13 টাকা ক্রস করার পর সেন্ট্রাল ফার্মা 16 টাকায় যাবে, এটা আমার ধারণা। 16 টাকায় যাওয়া খুবই মানে সহজ, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এরপর হচ্ছে এনআরবি ব্যাংক, অনেকে এনআরবি ব্যাংক দেখতে চান। এই হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক দেখুন অনেক নিচে আসছে, এটা নিয়ে অনেক গ্যামলিং হয়েছে। তো গ্যামলিং হওয়ার পর একটা স্টককে না গেমলাররা কয়েকদিনের জন্য ছেড়ে দেয়, যাতে মাটিতে পড়ুক, পাবলিক ওইটা নিয়ে মারামারি করুক, মাটিতে পড়ুক, পাবলিক জল টায়ার্ড হয়ে যাবে, এরপর আবার ওইটাতে এন্ট্রি দিব। সো কবে এন্ট্রি নিবে এটা বোঝা মুশকিল, ভলিউমটা অনেক কম। দেখেন এই যে আপ দিছি, এখানে ভলিউম দেখেন, এই আপগুলা ভলিউম দেখেন, আর এখন ভলিউম দেখেন খুবই কম, না ঢুকাটাই বেটার। তবুও কেউ কারেকশন করতে চাইলে করতে পারে। সোনালি এই এনআরবি ব্যাংক আমি মনে করি মিনিমাম 9 টাকা 50 টাকা ক্রস করতে হবে, তাইলে সে একটা মুভমেন্ট পাবে, এবং মুভমেন্ট পাইলে সে মনে করেন 11 11.5 টাকায় ইজিলি বা 12 টাকায় ইজিলি চলে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আচ্ছা,